তাতে তো ওই পেছনে বাদ দিয়ে রিজার্ভার তৈরি করে নতুন সমস্যা তৈরি করা, এটা করতে গেলে তো আমেরিকা আরো চাপে ফেলবে। আমেরিকার চুক্তি করে ফেলতেন না, এগুলো পুরো স্টিক করে দিলে তখন আরো ঝামেলা পড়ে যাবে আমার ধারণা। সমাধান আমাদের কারো কাছে নেই এখন, সরকারের কাছে সমাধান, কিন্তু সরকারের যে নীতি আমরা দেখছি তাতে আপনি কি আস্থা রাখতে পারেন? না, আমি এক কথাই বলবি, সজীব ভুইয়ার আশ্বাসী পাওয়া গেছে, ডিপ স্টেট ফাংশন করতেছে। সজীব ভুইয়াকে আবার ইয়ে করুক, শেখ হাসিনার ব্যাপারে এক্স আইজিপি কে রাজসাক্ষী করছে না, তাকে রাজসাক্ষী করুক। ডিপ স্টেট এখন কি কাজ করতেছে এটা উদ্ধার করুক, এটা তো না, এখন সমাধান। আমার আমি সরকারের হাতে কিছু নাই। আরেকটা সম্পূরক প্রশ্ন না করে পারছি না, যদি সজীব ভুইয়া বলেছে ঠিক আছে, তাকে অ্যারেস্টের দাবি জানানো হয়েছে, আমরা করছি, আপনি করেছেন, কিন্তু যেখানে সরকারি সবকিছুতে মার্কিন এজেন্ডা বাস্তবায়নের পথে যাচ্ছে, যেহেতু মার্কিন চুক্তিকে আমরা মার্কিন এজেন্ডা বলছি, ডক্টর ইউনূসের মাধ্যমে এটি এসেছে, সেটি বাস্তবায়ন করছে, তো আমরা তাহলে সরকারকে কি বাইরে রাখতে পারি এই ডিপ স্টেটের খেলার অংশ থেকে? না, এখন সামগ্রিক দেশ ডিপ স্টেটের আওতায় পড়ে গেছে আমার ধারণা। এখন একদিক একদিক ওই ছোট কাপড় বড় করতে যাওয়া হয়, একদিক টানলে আরেক দিকে ছোট হবে, আরেক দিক টানলে আরেক দিক ছোট হবে। যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে, সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে যাবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা, সে ঘুরতেছে কিছুই কাজ হবে না। পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি, পানি যদি না আসে খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানির ফ্লো লাগবে না। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমার কিন্তু আমি মনে করি আমাদের দেশ সব কিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আহ, যে বিষয়টা একটু প্রথমেই জানতে চাই, মানে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, সারা দেশে হামে আক্রান্ত যে হাজার হাজার শিশু, তার মধ্যে এর এর মধ্যে 350, প্রায় 350 শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যারা এর জন্য দায়ী, খোদ ইউনিসেফ থেকে, জাতিসংঘের ইউনিসেফ থেকে বলা হলো যে ইউনূস সরকারের গাফিলতি বা তাদের যেই ভুল নীতি, ভ্রান্ত নীতি, এসবের কারণেই হামের প্রাদুর্ভাব ঘটেছে এবং সেখান থেকে গুটি বসন্ত ফিরে আসছে। জলাতঙ্ক রোগের টিকা নেই। তারা যে সব অপারেশন, যেই ইয়েটা প্ল্যানটা নিয়ে মানে চেঞ্জ করেছিল, আহ, যার কারণে এত সব সংকট, কেন তাদের কাউকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। হামের চাইতে কিন্তু যে উপসর্গ, এরপরে যে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলেই তাকে আইসিইউতে নিতে হয়। এই আইসিইউতে না, আইসিইউ সংকট। আর আইসিইউতে নেয় তখন কি, সেই সেই বাচ্চা কিন্তু, শিশু কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। সুতরাং টিকাটা ছিল মূল কথা। এই ইউনিট সরকার কোনো কিছুতে কোনো ইয়ে করে নাই, মানে কর্ণপাত করে নাই। সে তাহলে টাকা করি, পুরা উপদেষ্টা পরিষদ টাকা করি রোজগার নিয়ে ব্যস্ত ছিল। সুতরাং তাদেরকে তো অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, কারণ সাক্ষী তো ইউনিসেফ আছে, সাক্ষী তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, সমস্যা নাই। এখন কেন যেন ইউনিট সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে, আপনি দেখেন দুদকে কিন্তু মামলা হয়েছে, 2টা মামলা হয়েছে, কিন্তু সেই মামলারও কোনো অগ্রগতি দেখা যায় না। দুদক তদন্ত করবে না? তদন্ত করতে হবে তো তাদেরকে। আর বিশেষ করে আমি হামের ব্যাপারে বলবো যে অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কেন হামের টিকা আনা হয় নাই সারা দেশে, তাদের এইটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় অটোমেটিক এটা চিন্তা করা উচিত ছিল যে শিশুদের টিকা দেওয়া হয়। হ্যাঁ, টিকা দেওয়া হয় নাই। আমি মনে করি এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটার বিচার হওয়া উচিত। এবং এই কিন্তু সরকার উদাসীন, সরকার কিন্তু সরকারের কোনো কিছুতে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মনে হয় না। কারণ কি আপনার কাছে কি মনে হয়,
বিহাইন্ড দ্য স্ক্রিন কি চলছে? আমার মনে হয় সজীব ভুইয়া বলেছিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত 19 সাল পর্যন্ত থাকতে প্ল্যান দিয়েছিল। আমার মনে হয় ডিপ স্টেট এখনো কার্যকর, ডিপ স্টেট কাজ করতেছে। এই কারণে ডিপ স্টেট আমার মনে হয় ইউনূসকে সাহায্য করতেছে, ইউনূস সরকারকেও সাহায্য করতেছে। ডিপ স্টেটের কারণে আমার মনে হয় এই সরকারও তারাও বন্দী, সরকারও বোধহয় এদেরকে কিছু মানে কোনো তদন্ত বা দুর্নীতির তদন্ত তো কোনো কিছু করতে পারছে না। সরকার করতে পারছে না নাকি সরকার, মানে প্রশ্নটা যদি একটু খোলাসা করে করি আপনার কাছে, সেটা হচ্ছে হাত পা কোথাও বাঁধা বিএনপি সরকারের, নাকি বিএনপি সরকারও অনেককে যে অভিযুক্ত করছে যে এই খেলার অংশ, যেহেতু মার্কিন চুক্তি যেটি নিয়ে অনেক অভিযোগ, আপনিও অনেক কথা বলেছেন, লিখেছেন পর্যন্ত পত্রিকায়, সেখানে মার্কিন চুক্তিটা তারা বাস্তবায়ন করছে, বোয়িং বিমানের চুক্তিটি হলো, এবং উপদেষ্টা, অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, ইভেন আমাদের বাণিজ্য মন্ত্রী মিস্টার মুক্তাদির সাহেব, তারা সবাই বলছেন যে এই চুক্তিতে উদ্বেগের কিছু নাই, শ্রদ্ধা করা উচিত। অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির বলছেন যে এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। তার মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা তাদের কথা অনুযায়ী শ্রদ্ধা করব, আর আপনারা যারা কথা বলছেন, সমালোচনা করছেন, তাহলে তাদেরকেও আমরা সন্দেহের চোখে দেখবো, আপনাদেরকে সন্দেহের চোখে দেখবো? দেখেন, আমি লিখেছি আপনার হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নিয়ে, আমি নিজের কথা কিচ্ছু লেখিনি, নিজের কোনো হুম, মন্তব্য আমি দেইনি। আমি শুধু একটাই কমেন্ট করেছি যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। ওখানে চুক্তিতে পরিষ্কার লেখা আছে আমরা কিন্তু ফ্রান্স থেকে আপনার বিমান কেনার কথা ছিল, এবং চুক্তিতে আছে যে না, ফ্রান্সেরটা কেনা যাবে না, মার্কিনেরটা কিনতে যাবে। 14টা বোয়িং আমরা কিনে ফেলছি, চুক্তি করেছি। তার মানে চুক্তি এখন কার্যকর, যতই বলুক না কেন চুক্তি কার্যকর এখন। তারপরে ধরেন, আপনি খেয়াল করে দেখেন যে মেধা সত্ত্ব এখন কিন্তু ইউজ করতে পারবেন না। অর্থাৎ আমাদের কৃষি হচ্ছে একমাত্র নির্ভরশীল জায়গা। কৃষির কোনো বীজ কিন্তু আমরা আর বাইরের থেকে নিজেরা, আমরা ধান পাট যাই বলেন নিজেরা বীজ সংরক্ষণ করি, এই বীজ ব্যবহার করতে পারবো না। যে বীজ রিপ্রোডাক্ট হয় না, দুইবার ব্যবহার হয় না, এখন আমেরিকার থেকে আনতে হবে। আপনার মেধা সত্ত্ব আনবেন, এবং তারা যা দেয় তা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, বলেন। তারপরে ধরেন আপনার ওষুধে, আমরা তো ওষুধ ইম্পোর্টও করি, ওষুধে কিন্তু জেনারিক নেম থাকে। আর সারা বিশ্বে আমাদের ওষুধ তো এক্সপোর্টও হয় কিছু দেশে। তো এই জেনারিক নেম থাকলে ওষুধ চেনা যায়, কিন্তু জেনারিক নেম ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে পারলে তাকে 3-4 গুণ ট্যাক্স দিতে হবে। তার মানে আমাদের ছোট যে ফার্মা আছে, যেগুলো আছে, এগুলো চলবে না, বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা ওই জেনারিক নেম যদি ব্যবহার না করি, তাহলে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারবো না, এবং ওষুধ কারণ চিনবে না। আপনি ধরেন এখানে নাপা খেলেন, নাপা তো জেনারিক নেম না, নাপা আমাদের দেশি নাম, এই নাপা বিদেশ গেল, কেউ চিনবে? ডাক্তার তো লিখবে না। ডাক্তার এই জন্য বিদেশি ডাক্তারের কাছে দেখলে দেখবেন জেনারিক নেম লেখে ওষুধের, যাতে পৃথিবীর সব দেশে জেনারিক নেমে ওষুধ তৈরি হয়, জেনারিক নেম দিয়ে খুঁজে বের করে। সুতরাং এটা একটা। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া না, কি করা যাবে সেটা না, তো সবকিছু আছে, জানতে হবে। অস্ত্র কিন্তু কেনার। আমার প্রশ্ন হচ্ছে, আপনার আ- আপনি দেখেন না, ইতিমধ্যে আপনার বলা আছে যে আমেরিকা যে দেশে নিষেধাজ্ঞা দিবে এবং যেখানে যে ব্যবস্থা নেবে, বাংলাদেশ সেই মতে কাজ করবে। এক। দুই হলো, অস্ত্র কম দামে চীন থেকে কেনা যাবে না, অস্ত্র আমেরিকা থেকে কেনা যাবে। এইসব আমি হাইলাইটস গুলো আমি দিয়েছি, বুঝছেন? তো এই জন্যই এখন এখন প্রশ্ন হচ্ছে যে সেই চুক্তি, সেই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যেখানে ক্লজ রয়েছে যে ইচ্ছা করলে যে কেউ বেরিয়ে যেতে পারবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে থেকে। এখানে সংসদে আলোচনা হলো না, অথচ অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারা বলছেন যে এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত। তাহলে দেখেন, আমরা সমস্যা আমরা তো কোথায়? আমেরিকা না, আমেরিকাতে ঠিকই আপনার ওয়েবসাইটে দিয়ে দিছে। বাংলাদেশে একমাত্র রুমিন ফারহানা, সে কথা উঠাইছে, তখন তাকে বলা হয়েছে আপনি নোটিশ করেন নাই। নোটিশ করতে তো 5 জন আপনার
সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে স্বতন্ত্র। সেই স্বাক্ষর সে পাবে কোথায়? তখন তো স্বতন্ত্র সদস্য নাই, সে একা ছাড়া নাই। সুতরাং সেও আওয়াজ তুলতে পারে নাই। সরকারি দল, বিরোধী দল, কেউ এটা আলোচনায় আনে নাই। তার মানে ওই যে আগে যেটা বলেছিল যে পররাষ্ট্র মন্ত্রী সাহেব, তিনি বলেছিলেন না যে রাজনৈতিক দলগুলোকে তারা জানে, যদিও জামাতের আমির এটা বলেছে আমরা জানি না, কিন্তু এরপরে সংসদে তো কথা উঠায় নাই কেউ। সুতরাং আমার ধারণা এটা জানাজানির মধ্যেই হয়েছে, এবং এই চুক্তিতে আমরা ফেসে গেছি। যাই বলুক না কেন, এই চুক্তিতে আমরা ফেসে গেছি, এবং আমাদের সব কিছু পণ্যের দাম থেকে শুরু করে সবকিছুতে আমরা মার্কিন বলয়ের ভিতরে ঢুকে গেছি। এখন পৃথিবীতে তো অনেকগুলো বলয়, বিশেষ করে আমি বলবো চীন, রাশিয়া একটি বলয় আছে, এমন আমেরিকাকে কেন্দ্র করে। আমেরিকা তো সিঙ্গেল আউট হয়ে গেছে অনেকটাই আপনার ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো এখন আমাদের কি হবে আমার বলা মুশকিল। আমি অনুমান, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারবো না। তবে আমাদের বিপদ, এটাই বলবো। পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেলেন, সেখানে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং চীন সফরে গিয়ে তিনি চীনের যে এক চীন নীতি সেটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন, যেটি আবার যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে যায়। এদিকে ভারতে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, অনুপ্রবেশকে কেন্দ্র করে একটা নতুন শঙ্কা দেখা দিয়েছে, একটা উত্তেজনা কাজ করছে। সব মিলিয়ে বাংলাদেশ ভূ রাজনৈতিক জায়গা থেকে কোন জায়গায় যেতে যাচ্ছে? না দেখেন, আমেরিকার সাথে চুক্তি হয়েছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অলরেডি আমেরিকা থেকে 14টা বোয়িং কিনে ফেলেছে, যেটা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথা ছিল, এবং চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং কিনতে হবে। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে। সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য, চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে দেবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না। পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা, সে ঘুরতেছে, কিছুই কাজ হবে না। আর পশ্চিমবঙ্গের কথা বললেন, দেখেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, এটা একটা কনফিউজিং। এখন যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, এখন আমাদের দেশে যে পুশিন, ইতিমধ্যে প্রায় 70 লক্ষ বাঙালিকে তারা মনে করেছে এরা মুসলমানকে আপনার ভোটার থেকে বাদ দিছে। এবং তারা, যেটা আমি শুনলাম, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ সিং বললেন যে আমরা এটা জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সরকারের কাছে পাঠাবে পরীক্ষা নিরীক্ষার জন্য। তারা যারা বাংলাদেশি প্রমাণিত হবে না তাদেরকে তারা পুশিন করবে, তারা রাখবে না, পুশব্যাক করবে তারা। সুতরাং এটা তো একটা সংকট তো বটেই। আমরা তো বলি যে আমাদের এখানে বাংলাদেশি কোনো ভারতে নাই, কিন্তু তারা তো বলছে যে ভারতে আছে, এবং তারা তো নীতিগতভাবে এখন বিজেপি সরকারে আসছে, আর ভারত থেকে যত মুসলমান আছে তাদেরকেও খাটাবে। কিন্তু আশ্চর্য হচ্ছে, আমি হিসাবে মনে না যে জামাত কিন্তু ভারতের বর্ডারিং এরিয়াতে সিট বেশি পেয়েছে সংসদে নির্বাচনে। এই হিসাবগুলো কিন্তু আমার কাছে মিলছে না। তবে আমরা মনে করব পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। আর ওদিকে মমতা ব্যানার্জি হচ্ছে কি, আসলে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে তার পার্টির ভিতরে কিন্তু নানান রকম দুর্নীতি, সংঘাত, সংশয় ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবং তারাও কিন্তু এই ধরেন তিস্তা নিয়ে, ভারত তো এখন বলেই তিস্তা গঙ্গা চুক্তি এগুলোর ব্যাপারে এই মমতা ব্যানার্জির অনড় অবস্থার কারণে এই চুক্তিটা হয় নাই। তো এখন চুক্তি টুক্তি তো করে লাভ নাই, কারণ তিস্তার উপরে সেই সিকিম থেকে তিস্তা নেমে আসছে। তিস্তায় অন্তত পক্ষে 6-7টা বিদ্যুৎ প্রকল্প, পানি উজান থেকে তুলে নেয় পানি, গজলডোবায় পানি থাকে না। তো গ্রীষ্মকালে, বর্ষায় গজলডোবা দিয়ে পানি সুইচ গেট ছেড়ে দেয়, আমাদের দেশ ভাসায় ফেলে। সুতরাং আন্তর্জাতিক যে রিভার 40টা, তারা ভারত রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, ওইটা যদি বন্ধ করা যায় তাহলে হয়তো সম্ভব। এছাড়া তো আরো পানি পাওয়া যাবে না। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানির ফ্লো লাগবে না। আমি তো দেখি যে খাল কাটা, এখন দেশের যে দুর্যোগ, সেখানে তো ঠিক আছে নির্বাচনী ইশতেহারে সরকার দিছে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। কিন্তু এলপিজির কার্ড তো এখন প্রয়োজন না, এটার ভিতরে কৃষিক্ষেত্র ছাড়া আরগুলো কার্ড এখন না দিয়ে ঘোষণা দিলেই হতো যে আমরা ঠিক আছে, এখন আমরা নির্বাচনী ইশতেহার আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব না, আমরা কৃষিখাতকে, করোনা কালেও কৃষিখাত বাঁচায় রাখছে, কৃষিখাতের জন্য আমরা কার্ডটা দেব, এছাড়া আমরা পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করব। এগুলো প্রায়োরিটি তো ফিক্স করা উচিত ছিল। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমি মনে করি আমাদের দেশ সব কিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। আমি শেষ প্রশ্ন করি আপনার কাছে। তিস্তা নিয়ে কথা বলছিলেন। তিস্তা যেই বহুমুখী প্রজেক্টটা করার কথা রয়েছে আর চিকেন নেকের কাছে, সেটিতে অর্থায়ন করতে চেয়েছিল চীন প্রথমত, পরবর্তীতে সে ভারত আগ্রহ দেখালো যেহেতু তাদের নিরাপত্তা সংকট দেখা দিবে যদি চীন এর মধ্যে তারা ইনভলভ হয়। সেই চীনের সাথে বোধহয় একটা রফাদফা হতে যাচ্ছে, তারা অর্থায়ন করবে, চুক্তি হতে যাচ্ছে সম্ভবত বা অনেক দূর এগিয়েছে। তো সেই জায়গা থেকে আবার কোনো ধরনের সংকট হবে না, যদিও আমাদের তিস্তা পানি না পাওয়া গেলে এই প্রজেক্টটি করতে হবে, এটি বাস্তবতা। তো সেই জায়গা থেকে ভূ রাজনৈতিক ক্ষেত্রে সংকট কি আরো তীব্র হতে যাচ্ছে সবকিছু মিলিয়ে? আমার তো মনে হয় তাই, যখনই চীনের সাথে আপনি ওই তিস্তা যে ব্যারেজ করার কথা, এটা মূলত হলো পাল্টা আপনার ব্যারেজ করার কথা। আপনার 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট হচ্ছে, সেখানে যদি আপনার অধিকার আছে, সেই আমরা লোয়ার রিভারের নিচু এলাকার ভাটি এলাকার লোক, আমাদের পানি তো আন্তর্জাতিক পানিতে আটকাতে পারে না ভারত, সেটার যদি সমাধান না করতে পারি, আবার যদি আমরা যদি রিজার্ভার তৈরি করি, চীনের যে পরিকল্পনা, তাতে তো ওই পেছনে বাদ দিয়ে রিজার্ভার তৈরি করে নতুন সমস্যা তৈরি করা, এটা করতে গেলে তো আমেরিকা আরো চাপে ফেলবে। আমেরিকার চুক্তি করে ফেলতেন না, এগুলো পুরো স্টিক করে দিলে তখন আরো ঝামেলা পড়ে যাবে আমার ধারণা। আম, সমাধান আমাদের কারো কাছে নেই এখন, সরকারের কাছে সমাধান, কিন্তু সরকারের যে নীতি আমরা দেখছি তাতে আপনি কি আস্থা রাখতে পারেন? না, আমি এক কথাই বলবি, সজীব ভুইয়ার আশ্বাসী পাওয়া গেছে, ডিপ স্টেট ফাংশন করতেছে, সজীব ভুইয়াকে আবার ইয়ে করুক, শেখ হাসিনার ব্যাপারে এক্স আইজিপি কে রাজসাক্ষী করছে না, তাকে রাজসাক্ষী করুক, ডিপ স্টেট এখন কি কাজ করতেছে এটা উদ্ধার করুক, এটা তো না এখন সমাধান। আমার আমি সরকারের হাতে কিছু নাই। আরেকটা সম্পূরক প্রশ্ন না করে পারছি না, যদি সজীব ভুইয়া বলেছে ঠিক আছে, তাকে অ্যারেস্টের দাবি জানানো হয়েছে, আমরা করছি, আপনি করেছেন, কিন্তু যেখানে সরকারি সবকিছুতে মার্কিন এজেন্ডা বাস্তবায়নের পথে যাচ্ছে, যেহেতু মার্কিন চুক্তিকে আমরা মার্কিন এজেন্ডা বলছি, ডক্টর ইউনূসের মাধ্যমে এটি এসেছে, সেটি বাস্তবায়ন করছে, তো আমরা তাহলে সরকারকে কি বাইরে রাখতে পারি এই ডিপ স্টেটের খেলার অংশ থেকে? না, এখন সামগ্রিক দেশ ডিপ স্টেটের আওতায় পড়ে গেছে আমার ধারণা। এখন একদিক একদিক ওই ছোট কাপড় বড় করতে যাওয়া হয়, একদিক টানলে আর একদিকে ছোট হবে, আর একদিক টানলে আর একদিক ছোট হবে। এখন কি সমস্যা এই ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা সংকটে আছি, আমরা পরাশক্তির কবজার মধ্যে আছি, এখন আমরা কিভাবে বেরোবো আমরা জানি না। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা শুনছিলেন, ভালো থাকবেন আপনারাও। আল্লাহ